আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটা মালায়ালাম রোমান্টিক কমেডি ড্রামা মুভি। মুভিটার নাম শারজ কা রিস্তা। শারজ মেয়েটা দেখতে অনেক কিউটের একটা ডিব্বা, কিন্তু অনেক বেশি মোটা। কিন্তু এই মোটা হওয়া নিয়ে শারজের কোনো ধরনের আফসোস নেই। শারজ সারা জীবন এমন মোটাই থাকতে চায়। বাট হঠাৎ শারজ একটা ছেলের উপর ক্রাশ খায়, যে ছেলের চিকন মেয়ে পছন্দ। ঠেলা শারজ উপায় না পেয়ে চিকন হওয়ার মিশনে নেমে পড়ে। আর তখনই এই মুভির কাহিনীতে যে অস্থির মজা শুরু হয় সেটা আরো দ্বিগুণ রূপ ধারণ করে, কারণ অন্য আরেকটা ছেলে আবার শারজের মোটা গোলুমলু ফিগার দেখে ক্রাশ খায়। তখন সেই ছেলে আবার চায় না যে শারজ চিকন হোক, তাই সেই ছেলেটাও মিশনে নেমে পড়ে শারজ যেন কিছুতেই চিকন হতে না পারে। এইবার ঠেলা সামলাও। এইটুকু দেখে গল্পটা আপনাদের কেমন মজার মনে হয়েছে জানি না, বাট বিশ্বাস করেন মুভিটা অস্থির মজার। প্রত্যেকটা সিন দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। তাই আমার পর ভরসা রেখে চলুন মুভিটা শুরু করা যাক। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। মুভির শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে বলা হয় গাজিয়াবাদের উত্তরপ্রদেশে আপনাকে স্বাগতম। এই শহরের স্পেশালিটি হলো এখানে গালি আর থাপ্পড় কেউ জিজ্ঞেস করে দেয় না। আর আজকের গল্পটি এই শহরেরই একটা মেয়ের, শারজ। বয়স 26 আর কোমর 36। হ্যাঁ, এইটাই আমাদের সেই শারজ। শারজ বলতে গেলে এই এলাকার ছোটখাটো ল্যাডি মাস্তান। কোনো ছেলে শারজের সাথে লাইন মারলে শারজ ইচ্ছে মতো ধোলাই করে। অথচ মজার বিষয় কি জানেন, শারজের নিজের একটা অনলাইন ম্যারেজ মিডিয়া ওয়েবসাইটও আছে, মানে ছেলে মেয়েদের বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজে পাওয়ার অনলাইন প্ল্যাটফর্ম। আমরা যে জিম ট্রেনার শান্তনু তার ফটোগ্রাফার বন্ধু 84কে মারতেছে, কারণ শান্তনু তার জিমের বিজ্ঞাপনের জন্য 84কে মোটা একটা মেয়ে জোগাড় করতে বলেছে। তবে 84 যতগুলো মেয়ে এনেছে সবগুলোই চিকন। তখন 84 বলে, ভাই আজকাল ডায়েটিং এর জামানা, তাই মোটা মেয়ে খুঁজে পাচ্ছি না। তবে ভাই চিন্তা করিস না, আজ নয় তো কাল। এটা বলতে বলতেই 84 সামনে কি যেন দেখে থেমে গিয়ে বলে, কালকে না ভাই, কালকে না আজকেই। সামনে দেখ, মুটি মেয়ে পেয়ে গেছি। এই কথা শুনে শান্তনু বিরক্ত হয়ে সামনে তাকাতেই মুহূর্তের মধ্যে ক্রাশ খেয়ে যায়। আমিও খেয়েছি, কিন্তু আপনারা খাইলে আমার কিন্তু কোনো দোষ নেই। সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ, এই বলে শারজ চলে যেতে ধরলেই 84 এসে শারজকে এইভাবে দেখতে থাকে। আবে কি দেখছিস, নে, তোর মা বোনের মতোই লাগতেছে। 84 শান্তনুকে বলে, ভাই আমি বলছিলাম না খুব শীঘ্রই মোটি মেয়ে পেয়ে যাব। এই দেখ মোটি মেয়ে। শান্তনু ভয় ভয়ে মুখ ফিরিয়ে তাকালে 84 বলে, ভাই এদিকে দেখ আর বল, এই ময়দার বস্তা মতো মেয়েটা চলবে? শান্তনু ভয় ভয়ে বলে, আরে ভাই তুই কে, তোকে তো চিনলাম না। এর মাঝে শারজ এই লে। দৃশ্য পরিবর্তন হয়ে আসে একটা সামুচার দোকানে। আর ইনি হচ্ছেন সামোসা বিক্রেতা পিন্টু যাদব, শারজের একমাত্র ছেলে বন্ধু আর তার নিজের গোষ্ঠীর একমাত্র গ্র্যাজুয়েট পাস ছেলে। আর হ্যাঁ, তিনি অমিতাভ বচ্চনের বিরাট ফ্যান। এমন সময় শারজ আসলে পিন্টু বলে, আরে গুরুজি আজকে একা আসলে যে, ইয়ানা কোথায়? শারজ তখন বলে, ডেট করতে গেছে। আর এটা শুনে পিন্টুর কলিজা স্যাট করে ওঠে। এমন সময় শারজের চাচাতো বোন ফোন করে ইমার্জেন্সিতে বাসাতে আসতে বললে শারদ বাসায় আসে। আর ইনি হলেন রাম কালা শর্মা। শারজ তাকে মাদা বলে ডাকে, মানে মম অ্যান্ড ড্যাডের শর্টকাট মাদা। আসলে শারজের মা মারা গেছে। শারজ বাসায় ঢুকলে বুঝতে পারে তার চাচাতো বোনকে পাত্র দেখতে এসেছে। এই যে দেখছেন লাড্ডু পরিবেশনে ব্যস্ত, তিনি হলেন শারজের চাচা নীরুভাই আম্বানি। নীরুভাই শর্মা। আর নীরুভাই যার ভয়ে চুপ হয়ে আছে, ইনি হলেন কান্তা, শারজের চাচি। মিস্টেকলি এদের দুইটি সন্তান। এক হলো এই দিলু, যে এক বৃষ্টির রাতে মনের ভুলে রোপণ হয়ে গেছে। আর দ্বিতীয় হলো প্রীতি, যে শারজকে ফোন করে ডেকে আনলো। উদ্দেশ্য গিরিঙ্গি বাঁধাতে হবে। শারজরা ভাবতেছে কিভাবে কি করা যায়। এমন সময় ছেলের মা প্রীতিকে জিজ্ঞাসা করে, বেটি তোমার রান্নার হাত কেমন? শারজ বলে ওঠে, একদিন রান্না করেছিল, কিন্তু আমরা চেখে দেখার সাহস করিনি। চাচি হেসে দিয়ে কথাটা ঠাট্টা হিসেবে উড়িয়ে দেয়, মানে শারজের প্রথম গুলিটা মিস হয়ে গেল। তো এখন শারজ ছেলেকে বলে, মশাই তোমার ইনকামের ফিগার কেমন? ছেলের বাবা বলে, ও ফিগারের অনেক যত্ন নেয়। মা বলে, রোজ সকালে উঠেই জিমে যায় আমার লাড্ডু। আবার গুলি মিস। এবার শারজ বলে, তো তোমার বয়স কত লাড্ডু মিয়া? ছেলের মা বলে, সবে 25-এ পা দিল আমার লাড্ডু। শারজ বলে ওঠে, লাড্ডু তোমার গলায় কি কাটা বেঁধেছে? তোমার হয়ে তোমার মা বাবাই উত্তর দিচ্ছে। ছেলে তো শকড। শারজ খেপে গিয়ে বলে, আইডি কার্ডে তোমার বয়স কত? ছেলে কাঁপতে কাঁপতে বলে, 34। সবাই তো শকড। শারজ চোখ গরম করে তাকালে ছেলে বলে 36। শারজ আরো ভয় দেখালে ছেলে বলে 38। লাউঠেলা। শারজ বলে, অপমান হওয়ার অপেক্ষা না করে ভালোই সম্মান নিয়ে কেটে পড়ো। ছেলের মা তখন বলে, এই মেয়ে তুমি এমন অভদ্র কেন? নিজেকে কখনো আয়নায় দেখেছো? খেয়ে খেয়ে মুটি হয়ে গেছো? ভাই সাহেব দেখে নিন, এর জন্য কোনো পাত্রই পাবেন না আপনি।
এই বলে ছেলের পক্ষ উঠে পড়লে সারজের বাবা বিদায় জানিয়ে বলে, আমার মেয়ের জন্য পাত্র আসবে কিনা সেই চিন্তা আমার নেই, কারণ ওর পাত্র নিজেই খুঁজে নেবে। এটা শুনে সারজ মনে মনে অনেক খুশি হয় ও আমরা বুঝতে পারি বাবার সাথে সারজের অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দৃশ্য রাতে আসলে দেখি শান্তনু একটা রাস্তার মোড়ে অপেক্ষা করতেছে ও 84কে বলতেছে ও এই রাস্তা দিয়ে আসবে, ও এই দিক দিয়েই যাবে। 84 বলে, ওই মেয়েটার মধ্যে কি এমন দেখলি যে রাতের ঘুমিয়ে হারাম করে ফেলছিস? শান্তনু বলে, আব্বে সালা, মেয়েদের মোটা চিকন তাতে কিছু যায় আসে না বে, মোটা মেয়ে তো গোলমুল হয়, বুঝছ নাই? এই বলে শান্তনু সারজের ফটো বের করে সেটা দেখতে থাকে আর দৃশ্য পরিবর্তন হয়। এটা হলো সারজের সেই কুত্তি বান্ধবী ইনায়া। কুত্তি কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। তো ইনায়া সারজকে চুপি চুপি বাসার ছাদে আনলে মালের বোতল দেখে বলে, আরে কুত্তি আজকেও আবার? তখন ইনায়া বলে, আরে এসব তো কিছুই না, এই দেখ আসল মাল। এই বলে একটা দামি হাত ঘড়ি দেখায়। সারজ অবাক হয়ে বলে, আচ্ছা তোকে এসব দামি গিফট কোন প্রাণীরা দেয় রে? এসব প্রাণীরা দেখতে কেমন হয়? ইনায়া বলে, ওদের কপালে না চুতিয়ে লেখা থাকে, বুঝছিস? সারজ বলে, আচ্ছা এইসব গিফটের বদলে তুই ওদের কি দিস? ইনায়া বলে, প্রশংসা। সারজ বলে, এই ডেটিংয়েও তো তোর স্বপ্ন রাজকুমার পাস নাই, তাই না? বিশ্বাস কর, এবার মনে হয়েছিল এই মালটা একদম পারফেক্ট, লম্বা, ফর্সা, ধনী এবং বোকাচোদা, কিন্তু না, চুতিয়া তো চুতিয়াই হয়। শালাকে একটু হাত ধরতে দিয়েছিলাম, শালায় তো আমার উপরেই উঠতে ধরছিল। তুই কি শালার কানের নিচে একটা দেশ নাই? না, সেটার দরকার পড়ে নাই। জানো, তোমার মম ড্যাডির সাথে পরিচয় করাবে না, বিয়ের আলাপ করতে হবে। ব্যাস, এটা শুনতেই শালা ভয়ে গুটি খুঁজে পড়লো। দৃশ্য সকালবেলা সে রাস্তার মোড়ে আসলে দেখি সারা রাত শান্তনু সেখানেই ছিল। তো সকালবেলা সারজ চাক্কা চাক হয়ে তার ম্যারেজ মিডিয়া অফিসে যাওয়ার জন্য বের হয়ে নাস্তা করতে বসে। এমন সময় পিন্টু সারজের জন্য সামোচা নিয়ে আসে। ও বলে, ইনার সাথে আমার বিয়ের আলাপ করেছিস? সারজ বলে, আব্বে কালকেই ওর ব্রেকআপ হয়েছে, সারা রাত অনেক কান্নাকাটি করছে, কটা দিন তো যেতে হবে। তো যাই হোক, নাস্তা শেষ হলে সারজের বাবা টিফিন নিয়ে বলে, তাড়াতাড়ি ফিরিস। এরপর সারজ স্কুটি নিয়ে তার অফিসে পৌঁছালে চকলেট মুখে নিতেই যাবে, বিরাট একটা হা করে। না না না, চকলেট খাওয়ার জন্য এত বড় হা করেনি, মুখ হা হয়েছে এই মহাশয়কে দেখে। এই হলো বিক্রম, সারজের স্বপ্নের একমাত্র রাজকুমার, যে কয় বছর আগে কানাডা চলে গেছে। তারপর এই প্রথম সারজ তাকে দেখলো। তো সারজ খুশিতে গুলগুলা হয়ে বলে, ইনিয়া দেখ দেখ বিক্রম। তখন ইনিয়া ফটো দেখে বলে, ওই শালা তো গত 3 দিন থেকে আমাকে গালি দিয়ে মা বোন এক করে ফেলতেছে। কি সব নোংরা নোংরা গালি, তাও আবার ইংরেজিতে। সারা সেই মনের ফিলিংস নিয়ে বলে, এর মুখে তো গালি শুনতেও মধুর লাগবে রে। তখন ইয়ানা বলে, তোর মা বোন নাই তো, তোর গায়ে গালি লাগে না। সারজ বলে, ওই কুত্তি, এ আমার ন্যাংটা কালের একতরফা ভালোবাসা, আমার স্কুলওয়ালা ক্রাশ। ইনা বলে, ও আচ্ছা, এই মালটাই তাহলে বিক্রম। বিক্রমকে মাল বলায় সারজ তো খেপেই যায়। ইনা বলে, তোর এই ক্রাশ পাত্রী খোঁজার জন্য আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনেছে। সারজ বলে, এ অন্য কাউকে বিয়ে করতে পারে না, আমি একে আমার শরীর মন সব দিয়ে দিয়েছি। শরীর দিয়েছিস? তুই না বলেছিস আজ পর্যন্ত তোর জমিতে হাল নামেনি? সারজ লজ্জায় লাল হয়ে বলে, কুত্তি, স্বপ্নে তো আমাকে বহুবার তছনছ করে ফেলেছে লাউঠেলা। তখন সারজ বলে, ইনা আমার কলিজার বান্ধবী, তুই তো ছেলে পটানোর উস্তাদ, প্লিজ এর সাথে আমার ম্যাচ করিয়ে দে না। ইনা ঠিক আছে বললেও ওই হই 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 হই, সারজ তো খুশিতে গুলগুলা হয়ে যায়। এরপর দিন শান্তনু তার জিমে আসে। এমন সময় 84 এসে বলে, ভাই আজকে দিল্লিতে একটা বিয়ে বাড়ির ফটোশ্যুটের কাজ পেয়েছি, কিন্তু আমার ঘাড়ের তো এই অবস্থা, তাই প্লিজ আমার সাথে একটু চল না, ফটোশ্যুটটা করে দিবি। দৃশ্য পরিবর্তন হয়ে দিল্লির সেই বিয়ে বাড়িতে আসলে দেখি এখানে পিন্টু ক্যাটারিং এর কাজ পেয়েছে, আর এই সুবাদে সারজ এবং ইনিয়াও এসেছে। তো পিন্টু লুকিয়ে বিয়ে বাড়ির ফুচকা এনে সারজ ও ইনাকে খাওয়াচ্ছে। অন্যদিকে দৃশ্য বড় বউয়ের কাছে আসলে দেখি শান্তনু ফটোশ্যুট করতে এসেছে। তো 84 হঠাৎ সারজকে দেখে অবাক হয়ে বলে, ভাই তোর কি কপাল মাইরি, ভাবি দেখি এখানেও চলে আসে। শান্তনু অবাক হয়ে পিছনে তাকায়। তো শান্তনু সারজের কাছে আসলে সারজ বলে, তুমি সেই ছেলে না, ওই যে সেদিন আমার সাথে নাচলে? আরে তুই এখানে কেন? এই বলে 84কে মারতেই যাবে, তখন শান্তনু থামায় আর 84কে বলে, আবে তাকায় কি দেখছিস, ভাবির কাছে মাপচা। ভাবি শুনে সারজ চোখ গরম করলে শান্তনু বলে, দিদির কাছে মাপচা। 84 মাপ চাইলে সারজ শান্তনুকে বলে, তো তোমার পরিচয়? তখন শান্তনু বলে, দেখতে হ্যান্ডসাম বাট কাজে বরবাদ, শান্তনু ফ্রম গাজিয়াবাদ। তো তোমার পরিচয়? সারজ বলে, সারজ ফ্রম গাজিয়াবাদ। শান্তনু তখন খপ করে সারজের ফুসকা মুখে দিতেই সারজ ধুম করে শান্তনুর মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, যা ভাবছি ঠিক তাই, ফুসকাতে টকের বদলে মদ দেওয়া আছে, প্লিজ এটা কাউকে বলো না। সারজ এভাবে কাছে আসায় শান্তনু রোমান্টিক মুডে তাকিয়ে থাকলে সারজ ধুম করে সরে যায়। শান্তনু বলে, একটা শর্তে কাউকে বলবো না, আমাকেও এভাবে খাওয়াতে হবে। সারজ তখন পিন্টুকে বলে, একেও ফুসকা দে, সাথে আমাকেও। ব্যাস, এরপর একটা গান শুরু হয়ে যায়।
অনুষ্ঠান শেষে শান্তনু তার বাইকে করে সারসকে তার বাসায় পৌঁছে দিলে সারস খুব খুশি হয়। শান্তনু বলে, তো তুমি কি করো? সারস বলে, জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখি। মানে ছেলেদের পাত্রী খুঁজে দেই, শত শত সুন্দর সুশীল সর্বগুণের অধিকারী সংস্কারী পাত্রীর ফটো আছে আমার কম্পিউটার ফোল্ডারে। তোমার পাত্রী লাগবে নাকি বলো? শান্তনু ভ্যাবাচেকা খেয়ে বলে, আরে না, আমি এখন বিয়ে করতে চাই না, তবে হ্যাঁ তোমার ফটো আমার কম্পিউটার ফোল্ডারে রেখেছি। এই বলেই শান্তনু চলে গেলে সারস মনে মনে বলে, আমার ফটো কেন রেখেছে? রাধা আমার ফটো দেখে উল্টাপাল্টা কিছু করে নাকি? দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সারস অফিসে আসলে দেখে ইনায়া গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কি যেন করতেছে। সারস বলে, আরে কি করছিস? তখন ইনিয়া কাজটা শেষ করে 3210 বলেই তাদের ম্যারেজ মিডিয়া ওয়েবসাইট থাকা একটা মেয়ের প্রোফাইল দেখে বলে, মিশন সাকসেসফুল। সারস বলে, আলিয়া শর্মা? এটা আবার কি? ইনিয়া বলে, আরে এটা তুই, ভালো করে দেখ। সারস তখন ফটোটা দেখতে থাকলে ইনিয়া বলে, আমি তোর XXL ফিগারকে এডিটিং করে স্মল বানিয়ে পুরো একদম সেক্সি বানিয়ে দিয়েছি। তখন সারস বলে, এটা তো চিটিং, তুই লেবু দেখিয়ে তরমুজ বিক্রি করতে যাচ্ছিস। ইনিয়া বলে, তোর সেই স্কুলওয়ালা ক্রাশ বিক্রম একটা ইন্টেলিজেন্ট ও সরকারি ইন্ডিয়ান পাত্রী চায়। তখন সারস বলে, এসব গুণ তো আমার মধ্যে আছে। ইনিয়া বলে, কথাটা শেষ তো করতে দে, যার ফিগার একদম স্লিম কিন্তু তোর ফিগার তো। সারস বলে, নো 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 নো, তুই যা ভাবছিস সেটা সম্ভব না, আই লাভ মাই ফিগার। ইনিয়া বলে, দেখ কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়। সারস তার বডি দেখে বলে, ওই এগুলো আমার জমানো সম্পদ। ইনিয়া বলে, ঠিক আছে, বিক্রমকে তাহলে অন্য কোনো স্লিম পাত্রী খুঁজে দিব না, কিন্তু তুই যদি বিক্রমকে পেতে চাস তো উপায় একটাই, জিমে ভর্তি হওয়া এবং নিজেকে আলিয়া শর্মা বানা। এই বলে ইনিয়া চলে গেলে সারস বিক্রমের কথা ভাবতে থাকে আর দৃশ্য চলে আসে জিমে। আমরা দেখি সারস জিমে ভর্তি হওয়ার জন্য এসেছে। তো সারস জিমে সেই চিকনাকে জিম করতে দেখে অবাক হয়ে যায়, বলে, আবে তোর শরীরে মাংস কোথায় যে কমাবি, হাড্ডিগুলোকে কেন এভাবে কষ্ট দিচ্ছিস? আর ওদের গলা শুনে শান্তনু এসে বলে, আরে সারস শর্মা ফ্রম গাজিয়াবাদ। সারস অবাক হয়ে বলে, আব্বে তুই আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছিস? শান্তনু বলে, ম্যাডাম আমি জিমের ট্রেনার। সারস খুশি হয়ে বলে, তাহলে তো 1 বছরের মেম্বারশিপ ফ্রি। শান্তনু বলে, মেম্বারশিপ? কে জিমে ভর্তি হচ্ছে? তখন সারস নিজেকে ইশারা করলে শান্তনু বলে, নো 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 নো, ভুল করেও বলো না যে তুমি ভর্তি হবে। আসলে ওই যে প্রথম দিকে বলেছিলাম, আপনার মনে নাই? শান্তনু তো সারসের এই গোলুমুলু ফিগারের জন্যই ক্রাশ খেয়েছে, তাই না? শান্তনু কিছুতেই চাইছে না সারস জিম করে স্লিম হোক, কিন্তু মুখের উপর এটা বলা সম্ভব না। তো সারস বলে, আমি 1 মাসের মধ্যে স্লিম হতে চাই, আর তুমি কিভাবে সেটা করাবে ভেবে নাও। আর হ্যাঁ, আমি আগামীকাল থেকে আসতেছি। এই বলেই দুম করে সারস যেতে থাকলে শান্তনু সারসের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, পেছন করে দেখো তো, ভেবে নিব আমাকে ভালোবাসে। তখনই সারদের ফোনে বিক্রমের মেসেজ আসে, হাই আলিয়া শর্মা, তোমার প্রোফাইল আমার পছন্দ হয়েছে এবং আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাই, তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় আছি। মেসেজটা দেখে সারস খুশির ঠেলায় পেছন ফিরে শান্তনুর দিকে তাকায় ও সেই মিষ্টি একটা হাসি দেয়। তারপর যা হবার তাই শান্তনু ভাবে সারস তার প্রেমে পড়ে গেছে, তাই এমন করলো। এরপর আর কি, একটা গান শুরু হয়ে যায় আর এর মধ্যেই গল্প এগিয়ে যেতে থাকে। তো গানের মধ্যেই অনেকগুলো ঘটনা রয়েছে, তাই গানটা বাদ দিতে পারলাম না। গানের দৃশ্যগুলো একটু দেখে নিন। তো এইভাবেই গানের মধ্যে দিয়ে 1 মাস কেটে যায় আর দৃশ্য চলে আসে চৌরাশার স্টুডিওতে। সেখানে শান্তনু এসে বলে, ভাই এই শীতে বিয়েটা সেরে ফেল, শীতে ফটো ভালো আসে। শান্তনু বলে, এখনো তো তাকে প্রপোজই করা হয়। মিউজিক এইটা শুনে চলে আসে অবাক হয়ে বলে, আব্বে বলিস কি, প্রপোজই করিস নি এখনো? স্বপ্নের মধ্যে ডুবে আছিস? ভাই আর দেরি করিস না, আজকে গিয়ে ভাবিকে প্রপোজ করে ফেল। জানিস তো ভালোবাসা প্রকাশে দেরি করলে আশিক বাবা হতে গিয়ে মামা হয়ে যায়। এইটা শুনে শান্তনু তো টেনশনে পড়ে যায়। ব্যাস পরদিন শান্তনু সারজের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকলে সারজের বাবা সেটা দেখে বলে, সেরি পছন্দ নাকি লাইন মারতেছ? শান্তনু বিরক্ত হয়ে বলে, আব্বে তুই তোর কাজ কর না। আঙ্কেল বলে, আমি কিন্তু হেল্প করতে পারি। এটা শুনে শান্তনু সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। আঙ্কেল বলে, আমি কিন্তু তোমার মনের কথাটি মেয়েটা পর্যন্ত পৌঁছে দিতে পারি। এইটা শুনতেই সত্যি আমি তাকে ভালোবাসি। তো মেয়ের বাপের সাথে দেখা করে সোজা বিয়ের আলাপ করি। এটা শুনতেই শান্তনু দুম করে 100 টাকা দিয়ে বলে, চা খেও। আঙ্কেল অবাক হয়ে চেয়ে থাকলে শান্তনু আরও 20 টাকা বের করে বলে, এটাও রাখো। আর বিয়ের আলাপ মেয়ের বাবা পর্যন্ত পৌঁছালে আরও 500 দিব। এমন সময় সারদ চলে আসলে শান্তনু দুম করে আঙ্কেলের পাশে থেকে উঠে বলে, এই আঙ্কেল আমার দুঃসম্পর্কের আত্মীয়। আঙ্কেল ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, টাকার কোনো প্রয়োজন পড়লে বলবেন, ঠিক আছে? আজকে এটা রাখেন। এইটা বলে টাকাটা গুঁজে দিলে সারদ বলে, আব্বে 1 টিন রাখ, এটা আমার আব্বা। এই কথা শুনে শান্তনু তো শক। আঙ্কেল বলে, বেটা কথা কিন্তু মেয়ের বাবা পর্যন্ত পৌঁছে গেছে, আগামীকাল বাকি 500 দিস। শান্তনু পুরো ভেবাচেকা খেয়ে কোনো রকমে এখান থেকে কেটে পড়ে। কন কি একটা অবস্থা। দৃশ্য রাতে আসলে দেখি সারজের বাবা তার বউয়ের ফটোর সামনে দাঁড়িয়ে বলতেছে, আজকে যে ছেলেটি সারজকে দেখতে এসেছিল ছেলেটিকে আমার জামা হিসেবে খুব পছন্দ হয়েছে। ওদিকে 1 মাস পেরিয়ে গেছে, তবু সারজের স্বাস্থ্য কমেনি। তাই সারজ প্রতিদিন সকালবেলা পার্কে এসে দৌড়াতে থাকে, কিন্তু কিছুতেই স্বাস্থ্য কমছে না। সারজ তখন পুরো হাঁপিয়ে গিয়ে ইয়ানাকে বলে, কিছুতেই তো আমার স্বাস্থ্য কমছে না, তাহলে আমি কি বিক্রমকে পাবো না?
ইনায়া বলে সেটা বিক্রমকে জিজ্ঞাসা করিস, সে চিকন মেয়ে কেন চায়। এমন সময় সারজের ফোনে বিক্রম ভিডিও কল করলে সারজ অস্থির হয়ে পড়ে ও ইনায়াকে বলে, এখন কি হবে, আমি তো এখনো স্লিম হইনি, তাহলে তাহলে চেহারা দেখাবো কি করে। ইনায়া কিছুক্ষণ ভেবে বলে, একটা আইডিয়া পেয়েছি, তাড়াতাড়ি বাসে চল। এরপর আমরা দেখি এরা রুমের লাইট বন্ধ করে কম্বলের ভিতরে ঢুকে ভিডিও কল রিসিভ করেছে। বিক্রম দেখতে না পেয়ে বলে, তোমার এখানে অন্ধকার কেন, আমি তো তোমাকে ঠিকমতো দেখতেই পাচ্ছি না। আমার ফোনের ক্যামেরা একটু প্রবলেম হয়েছে, আসলে আমি তোমাকে একটা কথা বলার জন্য কল করেছি। হ্যাঁ 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 বলো। এবার বিক্রম কথাটা বলবে এমন সময় সারজের মোবাইলটা ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে যায়। লে জ্বালা। তো বিক্রম কি বলতে চাইলো সেটা শোনার জন্য পরের দিন সকালবেলা সারজ বিক্রমকে কল করলে দেখে বিক্রমের ফোন বন্ধ। লে আরেক জ্বালা। দৃশ্য পরিবর্তন হয়ে বিকেলবেলা সারজের বাসার ছাদে আসলে দেখি সারজের বাবা শান্তনুকে ডেকে বাসায় এনেছে এবং ছাদে বসে কয়জন মিলে লুডো খেলছে, যেখানে পিন্টু আছে। মানে শান্তনুকে আঙ্কেলের জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে, তাই শান্তনুর সাথে ভালো একটা সম্পর্ক বানাচ্ছে। তো যাই হোক, সারজ তার ওজন মেপে দেখে তার ওজন কি কমবে, উল্টো আরো আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এটা দেখে সারজ হতাশ হয়ে রেগে মেগে ওয়েট মেশিনটাই ভেঙে ফেলে। দৃশ্য পরিবর্তন হলে দেখি সারজ রেগে মেগে বলতেছে, 1.5 মাস ধরে পরিশ্রম করে যাচ্ছি কিন্তু ওজন কমার বদলে আরো বেড়ে গেছে। এরপর ইনাকে বলে, বিক্রম রোজ আমাকে ভিডিও কল করে যাচ্ছে, আর কতদিন এভাবে মিথ্যা নাটক করে যাব। পিন্টু বলে, গুরুজি বিক্রমকে সব সত্য বলে দাও। সারজ বললে তো সর্বনাশ হয়ে যাবে, কারণ সে স্লিম ফিগারের ফটো দেখে আমার প্রেমে পড়েছে। ইনায়া কিছুক্ষণ ভেবে বলে, এই সব কিছুর জন্য দোষ তোর, ওই জিম ট্রেনার শান্তনু, সে নিজেই চায় না তুই চিকন হ, তা না হলে তোকে এত এত বাহিরের খাবার খাওয়াই কেন। এইটা শুনে সারজ তো টেনশনে পড়ে যায়। এদিকে পিন্টু শান্তনুর পক্ষ নিয়ে কথা বলে ইনায়া ও পিন্টুর মধ্যে ঝগড়া বেঁধে যায়। ঠিক এমন সময় সারজের ফোনে শান্তনুর কল আসলে সারজ রেগে মেগে কলটা কেটে দেয়। দৃশ্য পরিবর্তন হলে দেখি শান্তনু সারজের সাথে কথা বলার চেষ্টা করতেছে, বাট সারজ পাত্তা দিচ্ছে না। এটা থেকে শান্তনু সারজের পথ আটকে বলে, তোমার সমস্যা কি, আমি তোমাকে কল করছি, কল রিসিভ করছো না কেন। সারজ রেগে মেগে বলে, আমার ইচ্ছা। শান্তনু বলে, আচ্ছা হঠাৎ তোমার কি হলো যে এতটা রেগে আছো। সারজ বলে, 1.5 মাস থেকে এক্সারসাইজ করতেছি, আর আজকে আমি তেমনই মোটা যেমনটা ছিলাম। তোমার জন্য আজ আমি বিক্রমকে হারাতে বসেছি। বিক্রম? হ্যাঁ বিক্রম, যার জন্য আমি স্লিম হওয়ার চেষ্টা করছি, যাকে আমি ভালোবাসি। এটা শুনে শান্তনু তো পুরো থ মেরে যায় আর বলে, অন্যকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলা এটা তো পাগলামো। সারজ বলে, ভালোবাসার আরেক নাম পাগলামো, আর আমি যদি বিক্রমকে না পাই তাহলে সেটার জন্য তুমি দায়ী থাকবে, বুঝেছো। এই বলে সারজ রেগে মেগে চলে গেলে শান্তনু থ মেরে দাঁড়িয়ে থাকে আর একটা গান শুরু হয়। এরপর গানের মধ্যে কাহিনীর সামনে এগিয়ে যায়। তো আপনারা পুরো গানটাই দেখেন। হ্যাঁ, আর হ্যাঁ, গানের শেষের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সিন আছে যেগুলো মিস করবেন না। তো বিক্রম আলিয়া শর্মার সাথে মানে সারজের সাথে দেখা করবার জন্য দেশে আসে, কিন্তু এদিকে সারজ সেটা জানে না। দৃশ্য সারজের বাসায় আসলে দেখি সারজ বাসার আঙিনায় বসে ফল কাটতেছে। তো সারজ যে শান্তনুকে কয়দিন থেকে এড়িয়ে চলতেছে এটা সারজের বাবার কানে এসেছে, তাই সারজের বাবা এই বিষয়ে কথা তুলতেই বাসার মেইন গেটে নক পড়ে। আঙ্কেল বলে, একদম ঠিক সময় এসেছে, তো জামাই মশাই ভিতরে চলে আসো। কিন্তু এ কি, এ দেখি বিক্রম। বিক্রম ভিতরে এসে আঙ্কেলকে বলে, হাই আমি বিক্রম, আমি আলিয়ার সাথে দেখা করতে এসেছি। আঙ্কেল বলে, আলিয়া? সারজ দুম করে বলে ওঠে, আলিয়া? আলিয়া তো ইনারই মেয়ে। আঙ্কেল টাস্কি খেয়ে গেলে সারজ বলে, আরে তোমার মেয়েই তো আলিয়া। আঙ্কেল বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন বিক্রম সারজকে বলে, তো আপনি কে? সারজ ভেবেচাকা খেয়ে বলে, আরে আমি 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 সারজ, আলিয়ার বড় বোন। আলিয়া তোমার সম্পর্কে বলেছিল, বাট এটা বলে নাই যে তুমি দুম করে এইভাবে চলে আসবে। বিক্রম বলে, আসলে আমি আলিয়াকে সারপ্রাইজ দিতে এসেছি। সারজ ভেবেচাকা খেয়ে বলে, আলিয়া তো বাসায় নেই, সে একটা কাজে অন্য শহরে গেছে, কয়দিন পরে ফিরবে। এটা শুনে বিক্রম আলিয়াকে কল করলে সারজ ইশারায় তার বাবাকে বলে, প্লিজ সামলে নাও প্লিজ। তো বিক্রম কল করলে রিংটোন বাজার আগেই আঙ্কেল দুম করে ফোনটা নিয়ে সাইলেন্ট করে এবং ফোনটা কানে ধরে অন্য কারোর সাথে ফোন কলে কথা বলার ভান শুরু করে। তো বিক্রম কয়েকবার কল করে নাম্বার ব্যস্ত পেলে সারজ বলে, বললাম না সে বিজি আছে, তুমি টেনশন করো না, বাসায় যাও, আলিয়া নিজেই তোমাকে ফোন করবে। এটা শুনে বিক্রম চলে যেতেই আঙ্কেল সারজকে বলে, আলিয়াটা কে? সারজ বলে, বাবা আপনি শুধু এইটাই মাথায় রাখেন, আপনার 2টা মেয়ে, বড় মেয়ে সারজ আর ছোট মেয়ে আলিয়া। এই বলে সারজ চলে গেলে আঙ্কেল বলে, আমার যতটুকু মনে পড়ছে আমি তো আমার বউ ছাড়া অন্য কারোর সঙ্গে করিনি। তাহলে আলিয়া কোথা থেকে আসলো? তো মুভির কেবল হাফ গেল। হ্যাঁ, আর এখান থেকেই মুভির আসল মজা আসতে চলেছে। এরপরই কাহিনীতে প্যাচ লাগতে শুরু করবে এবং একের পর এক কমেডি শুরু হবে, সেই সাথে ইমোশন তো আছেই। তো মুভির বাকি কাহিনী দ্বিতীয় পর্বে এক্সপ্লেন করব। স্ক্রিনে দেখুন দ্বিতীয় পার্টটা ভেসে উঠেছে, ভিডিওটার উপর ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। দ্বিতীয় পর্বে যাওয়ার আগে প্লিজ ভিডিওটা একটা লাইক দেন এবং ভিডিওটি থামিয়ে রেখে যা মনে চায় একটা কমেন্ট করেন। তবুও কমেন্টটা চাই এবং চাই, লাইকটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিপটামো করবেন না প্লিজ। হ্যাঁ।